আসসালামু আলাইকুম। আগুনের ছাই গল্পের দ্বিতীয় অংশ। রাত 10টা। গ্রামের রাস্তায় হাঁটছে আরিয়া আর রবি। গ্রামে 10টা মানেই অনেক রাত। এখানে ওরা এসেছিল একটা জমি সংক্রান্ত কাজে। আসার সময় তো ক্যাব নিয়ে এসেছিল, কিন্তু এখন ফিরবে কিভাবে? ম্যাম, আমি ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলছি। আপনি গাড়ি নিয়ে আসছে সে। আপনি গাড়িতে গিয়ে বসুন। আরিয়া কিছু বলল না। রেদন বিরক্ত মুখে ড্রাইভিং করছে। এমনিতেই তার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না। তার উপর রাতের বেলা এই গ্রামের এবড়ো-থেবড়ো রাস্তায় তাকে ড্রাইভিং করতে হচ্ছে। কাজ মিটতে মিটতে যে এতটা রাত হয়ে যাবে জানলে সে মায়ের কথাই ভুলতো না। কিন্তু মাঝপথে বিঁধল বিপত্তি। হঠাৎ বৃষ্টি এলো, সাথে রেদনের গাড়ির চাকাটাও পাংচার হয়ে গেল। প্রচণ্ড বিরক্তিতে নাক মুখ কুঁচকে এলো তার। শিট বলতে গিয়েও আটকে গেল। না, অযথা গালিগালাজ করে লাভ নেই। এভাবে গাড়ির ভেতরেও বসে থাকাটা বিপজ্জনক। মেঘ ডাকছে, থেকে থেকে বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু কোথায় বা যাবে সে? এখানের কিছুই তো সে চেনে না। তার উপর ও যেখানে আছে সেখানকার আশেপাশের বাড়িতে আলো নেই এখন, হয়তো ঘুমিয়ে পড়েছে তারা। গাড়িটা রাস্তার একপাশে রেখে সে বেরিয়ে পড়ল। আপাতত রাতটা কাটানোর মতো কোনো জায়গা খুঁজে বার করতে হবে এখন। কিছু দূর যেতেই একটা চায়ের দোকান দেখতে পেল সে। দোকানটা এখনো খোলাই আছে। রেদওয়ান সেখানে গিয়ে দোকানে থাকা লোকটাকে জিজ্ঞেস করলো, এখানে আশেপাশে থাকার কোনো জায়গা হবে? দোকানদার লোকটা রেদওয়ানের দিকে অদ্ভুত চোখে চাইলো। শহর থেকে এসেছো নাকি? জি। অর্থাৎ? হ্যাঁ, হঠাৎ বৃষ্টি হওয়ায় আটকা পড়ে গেছি, সাথে গাড়ির চাকাটাও পাংচার হয়ে গেছে। শুধু রাতটা কাটানোর জন্য একটা জায়গার প্রয়োজন। আশেপাশে কোনো হোটেল নাই থাকার জন্য? এ কি তোমাদের শহর নাকি? এখানে তেমন কিছু পাবা না। রেদওয়ান বেশ চিন্তায় পড়ে গেল। সারা রাত এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে তো আর ভেজা যায় না। কেন যে সে মায়ের কথা শুনে এখানে এলো? রেদওয়ানকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে দোকানদার বলল, থাকার একখান জায়গার সন্ধান দিতে পারি বটে, তবে তা বিশেষ ভালো হবে না। তুমি বড়লোকের ছোড়া, সেখানে কি আর থাকবার পারবা? আপনি বলুন তো আগে। না পারলেও থাকতে হবে। ওই যে পশ্চিমে যে রাস্তাখানা গেছে, ও রাস্তা ধরে সোজা চলে যাও। একখানা ভাঙাচোরা বাড়ি দেখতে পাবা। বাড়িখানা মোটামুটি ভালোই আছে। বহুদিন ধরে ওখানে কেউ থাকে না তো, তাই একটু আগাছা জন্মে গেছে। দেখো থাকতে পারো কিনা। রেদওয়ান কিছুক্ষণ ভাবলো। এখন ওখানে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তার। বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে গেল দোকানদারের বলা পথ অনুসরণ করে। বেশ কিছুক্ষণ পর বাড়িটার সামনে এসে দাঁড়ালো সে। একটা মাটির বাড়ি, আশেপাশে বড় বড় গাছপালা আর লতাপাতায় ঘেরা। বাড়িটা ভূতের বাড়ি থেকে কোনো অংশে কম লাগছে না। রেদওয়ান বেশি ভাবনা চিন্তা না করে ঢুকে পড়ল ভিতরে। দোকানদারটা আর জায়গা পেল না, তাকে কিনা শেষমেশ এই ভূতের বাড়িতে মারতে পাঠিয়ে দিল। কি হতো তার কাছে আশ্রয় দিলে? অবশ্য একজন অচেনা ছেলেকে কে বা কেনই বা আশ্রয় দেবে? একজন অজানা ছেলেকে কেউ কেনই বা আশ্রয় দেবে? বিশ্বাসই বা কেন করবে? রেদন বারান্দায় উঠে দেখল ঘরের মূল দরজা খোলা। সে কিছু না ভেবেই তার মধ্যে ঢুকে পড়ল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। রেদওয়ান পকেট হাতড়ে ফোনটা বার করলো। ফোনের ফ্ল্যাশ অন করতেই দেখল সামনে কেউ দাঁড়িয়ে আছে। এদিকে আরিয়া পিছন থেকে আলো জ্বলতে দেখে সেদিকে ফিরতেই চিৎকার করে উঠল। আরিয়াকে চিৎকার করতে দেখে রেদওয়ানও চিৎকার করে উঠল। দুজন দুজনকে দেখে সামনে চেঁচিয়ে যাচ্ছে। রেদওয়ান এবার একটা ধমক দিল, চুপ! এখন
চুপ করো, তখন থেকে ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? আপনি কে আর এখানে কি করছেন? আমি মানুষ। হ্যাঁ তো, আমি কি বলছি নাকি আপনি গরু? হোয়াট? নাথিং। আপনি আমায় গরু বললেন? আপনি যে মানুষ সেটা তো আমি দেখতে পাচ্ছি, মুখে বলার দরকার নেই। আমি জিজ্ঞেস করেছি আপনার নাম কি আর এখানে কি করে এলেন? রেদওয়ান হাত দিয়ে তার পা ছুঁয়ে বলল, এই যে দেখছেন এটাকে বলে পা, লেগ। আমি আমার লেগ দিয়ে হোয়াট ওয়ার্ক করতে করতে এখানে এসেছি। এবার বুঝতে পারছিলেন? ইডিয়েট। আমি এখানে কিভাবে এলাম সেটা তো বললাম। এবার বলুন তো আপনি এখানে কিভাবে এলেন? আপনি যেমন ওয়াক করতে করতে এসেছেন, আমিও তেমন ফ্লাই করতে করতে এসেছি। বুঝতে পারলেন? ওহ, এক সেকেন্ড। বাই এনি চান্স আপনি আপনি কোনো ভূতনি নন তো? এটা কি আপনার বাড়ি? আপনি এখানে থাকেন? আমি শুনেছি পেতনি শাকচুন্নিরা এমন পুরনো বাড়িতেই বাসা বাঁধে। আপনি আবার আমার ঘাড় মটকানোর চিন্তা ভাবনা করছেন না তো? প্লিজ এমন কিছু করবেন না। ঝড় বৃষ্টিতে আটকা পড়ে এখানে এসেছি, বৃষ্টি কমলেই চলে যাব। হ্যাঁ আমি পেতনি, আর একটু পরে আমি আপনার ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। ইডিয়েট কোথাকার একটা। এই রবিটা আবার কোথায় গিয়ে মরলো? ওটাকে আপনার সাথী? আপনারা দুজনে থাকেন এখানে? আরিয়া চোখ বড় করে রেদওয়ানের দিকে চাইতেই রেদওয়ান চুপ করে গেল। দুজনে চুপচাপ ঘরে রাখা খড়কুটোর উপর গিয়ে বসে পড়ল। বাইরে বৃষ্টি পড়ছে মুষলধারে। হঠাৎ কাছে পিঠে কোথাও খুব জোরে একটা বাজ পড়ল। আরিয়া ভয় পেয়ে রেদওয়ানকে ঝাপড়ে ধরল। রেদওয়ান আকস্মিক এই ঘটনায় হকচকিয়ে গেল। ভয়ে কাঁপছে তার শরীর। রেদওয়ান কিছু বলল না তাকে। আস্তে আস্তে তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। ধীরে ধীরে আশ্বস্ত হলো আরিয়া। হুঁশ ফিরতেই সে রেদওয়ানকে এক ঝটকায় নিজের থেকে দূরে সরিয়ে দিলে। রেদওয়ান মুচকি হাসল। ওখানে বসে থাকতে থাকতে কখন যে দুজন ঘুমিয়ে পড়ল তা টেরও পেল না। সকালে তাদের ঘুম ভাঙল লোকজনের চেঁচামেচিতে। আরিয়া চোখ ডলতে ডলতে উঠে বসলো, সাথে রেদওয়ানও। তারা দেখলো তাদের আশেপাশে বহু মানুষের ভিড় জমে গেছে। দুজনের কেউই ঠাউর করতে পারল না, শুধু অবাক হয়ে ওর মুখের দিকে চাইলো। গ্রামের এক মাতব্বর টাইপের লোক আগে এসে বলল, এই যে তোমরা কারা গো, আর এখানে কি জন্য এসেছো? তোমরা কি বর বউ? আরিয়া আর রেদওয়ান দুজন একসাথে না বলে উঠল। যেখানে আমি এই লোকটাকে চিনিই না, সেখানে স্বামী স্ত্রী হওয়ার কথা কেন উঠছে? আরিয়া বলল। হঠাৎ হ্যাঁ আমিও ওনাকে চিনি না, কালকে রাতেই পরিচয় ওনার সাথে। রেদওয়ানও সম্মতি জানিয়ে বলল। গ্রামের লোকেরা হতভাগ হয়ে গেল। সেই মুরব্বী গোছের লোকটা আবার বলল, কি তোমরা বিবাহিত না? তাহলে একসাথে এখানে কেন? আবার দুজনে জড়াজড়ি করে শুয়েছিলে? বলি এটা কি নোংরামি করার জায়গা? সেখানে উপস্থিত বাকি লোকেরাও ততক্ষণে ফিসফিসানি শুরু করে দিয়েছে। এই মুহূর্তে রবি এসে পৌঁছালো সেখানে। রবিকে দেখে আরিয়া রাগান্বিত হয়ে বলল, কোথায় ছিলে তুমি সারা রাত? এই তোমার ফেরার সময় হলো? রবি গেছিল গাড়ির ম্যানেজ করতে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও ড্রাইভার আসছিল না, তাই সে আরিয়াকে এখানে রেখে নিজেই গিয়েছিল যাতে কোনো গাড়ির ব্যবস্থা করতে পারে, কিন্তু সে আর ফিরতে পারেনি, আটকা পড়েছিল ও বৃষ্টিতে। এখন ফিরেই দেখলো এই অবস্থা। রবিকে দেখে মাতব্বর বলল, কি গো ছেলে, তুমি আবার কে? এদের চেনো নাকি?
রবি কিছু সময় নিয়ে ঘটনা বোঝার চেষ্টা করলো, পরিস্থিতি সামলানোর জন্য বলল, হ্যাঁ তিনি তো, আমি এদের দুজনকেই চিনি, ওনারা তো হাজব্যান্ড ওয়াইফ, আমরা এখানে একসাথেই এসেছি। কি? ওরা যে বলল ওরা একে অপরকে চেনে না, আবার তুমি বলছো ওরা বিবাহিত। আসলে কি হয়েছে বলুন তো? ওদের ঝগড়া হয়েছে তো, তাই রেগে আছে একে অপরের প্রতি, এজন্য বলেছে কেউ কাউকে চেনে না। ওরা ওদের অভিমানের কথা, এটা ওদের অভিমানের কথা, বিশ্বাস করেন না আপনারা। রবির মিথ্যা বলার ধরন দেখে অবাক হয়ে গেল আরিয়া। এই ছেলেটা এত গুছিয়ে মিথ্যে বলতে পারে। সেখানে সেই দোকানদারটাও ছিল। সে বলল, বাবু আমার মনে হইতাছে এরা মিথ্যে কথা কইছে। আমি চিনি এই পোলাডারে, ও তো কাল রাতে আইছিল আমার দোকানে, এইখানে থাকার জায়গা খুঁজতাছিল, তখন কিন্তু পোলাডা একা আসিল, ওর লগে এই মায়াডা ছিল না। আরে ম্যাম ছিল ওনার সাথে, তুমি খেয়াল করো নাই? ম্যাম তো তখন গাড়িতেই অপেক্ষা করছিল। রবি বলল, বাবু আমার কিন্তু সন্দেহ হইতেছে। মাতব্বর বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল, তারপর রেদওয়ান আর আরিয়ার দিকে চেয়ে বলল, ঠিক আছে মানলাম ওরা বিবাহিত, কিন্তু আমি ভাবছি ওদের আবার বিয়ে দেব। বিবাহিত যখন তখন তো বিয়ে করতে সমস্যা নেই। কি না? রেদওয়ান আর আরিয়া একসাথে চিৎকার করে উঠল। রবি শুকনো ঢোক গিলল, কিছু বলার জন্য মুখ খুলতে মাতব্বর হাত উঁচু করে ওকে থামিয়ে দিল। আর কোনো কথা না, এই কে আছিস হুজুরকে খবর দে, আর ওদের আমার বাড়িতে নিয়ে চল। ইম্পসিবল, আমি এনাকে বিয়ে করব না। আরিয়া বলল, এক্সকিউজ মি, আমার ও না কোনো শখ নেই আপনাকে বিয়ে করার। রেদওয়ান বলল, আপনারা চুপ করুন, এখন এদের কথায় অবাধ্য হলে হিতে বিপরীত হবে। কে বলেছিল রাতে দুজনে একসাথে ঘুমাতে? না হলে তো আর এই বিপত্তি ঘটতো না আজকে। রবি বলল, সব আপনার দোষ, আমি না হয় ঘুমিয়ে পড়েছিলাম, আপনি জেগে থাকতে পারেননি। আরিয়া বলল, আহারে মেয়ের আবদার শুনো। কেন, আমি কি ভূত যে আমার রাতে ঘুম আসবে না? আমার ঘুম এসেছিল তো আমি কি করব? আপনি একটা, দুজনে চুপ করুন প্লিজ, এখন মনে হচ্ছে বিয়েটা করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছো এসব তুমি? ঠিকই বলছি, পরিস্থিতি দেখে তো এটাই মনে হচ্ছে। ওদের কথার মাঝেই মাতব্বর হুজুর নিয়ে ঘরে ঢুকলো। এই যে এদের বিয়ে পড়াতে হবে, দেখুন আমরা অলরেডি বিবাহিত, আমাদের বিয়ে পড়াবেন কেন আবার? আমাদের জন্য আপনাকে এত কষ্ট করতে কে বলেছে? বিবাহিত তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আমাদের গ্রামে এসেছো যখন, তোমরা আমাদের অতিথি, আর অতিথির সেবা করা আমাদের দায়িত্ব। এটাকে সেবা করা বলে? হেনস্থা করছেন আপনি আমাদের। রেদওয়ান আরিয়ার কানে কানে বলল, মিস শাকচুন্নি চুপ করে যান, নইলে এদের হাতে এমন কেলানি খাবেন যে 14 গোষ্ঠীর নাম ভুলে যাবেন। আর কিন্তু মারধর খাওয়ার আমার কিন্তু মারধর খাওয়ার কোনো ইচ্ছা নেই। গ্রামের লোকজনের চাপে আর কিছুই করার রইল না তাদের। অবশেষে সেই মুহূর্তেই বিয়ে হয়ে গেল তাদের, এই ছাড়া আর কোনো উপায়ও যে ছিল না। শেখ বাড়িতে আরিয়ার প্রবেশ। বড় আপা, কোথায় গেলে গো? এদিকে এসে দেখে যাও তোমার ছোট ছেলে কি সর্বনাশ ঘটিয়েছে। মাহি শেখের স্ত্রী রাবেয়ার ডাক শুনে সবাই ড্রয়িং রুমে ছুটে এলো। রেদওয়ানের সাথে আরিয়াকে দেখে সবাই যেন আকাশ থেকে পড়ল। আরিয়ার পাশে দাঁড়ানো রবি আরিয়ার কানে কানে বলল, সবাই এবার 440 ভোল্টের একটা ঝটকা খাবে, যে কাণ্ড ঘটিয়েছেন আপনারা। আরিয়া রবির দিকে রাগী চোখে চেয়ে বলল, তুমি কোনো কথা বলবে না, সব দোষ তোমার। যা বাবা, আমি আবার কি করলাম?
কি করলে মানে? তখন কি দরকার ছিল হুট করে বিয়ের কথা বলার? আচ্ছা, যদি না বলতাম তাহলে ওখান থেকে আপনাদের দুজনের কাউকে সুস্থ অবস্থায় ফেরানো যেত না। ওটা শহর নয় যে ওসব কে নর্মালি নেবে। মেহবুবা বেগম রেদওয়ানকে জিজ্ঞেস করলেন, এসব কি বাবা? কি হচ্ছে আমাকে একটু বলবি? ওদের এই সাজে দেখে বুঝতে পারছো না বিয়ে করেছে গো বিয়ে। তোমার ছেলে এই মেয়েকে বিয়ে করেছে। রাবেয়া বেগম বলল। এসব কি বলছে তোর ছোট মা? ঠিকই বলছে, পরিস্থিতি এমন হয়েছিল বিয়েটা করতে বাধ্য হয়েছি। কিন্তু তুই আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমরা কি মরে গেছি? জানানোর সুযোগ ছিল? এমন এক জায়গায় পাঠিয়েছো সেখানে না আছে কোনো থাকার জায়গা আর না থাকে ফোনের নেটওয়ার্ক। জানাবোটা কি করে শুনি? রেদওয়ান উল্টো রেগে উঠে বলল। মেহবুবা বেগম চুপ করে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। সবাই তার দিকে চেয়ে আছে। সবাই ভাবছে এই বুঝি তিনি বলে উঠবেন এই বিয়ে আমি কিছুতেই মানি না। হয়তো এক্ষুনি কেঁদে উঠবেন রেদওয়ানের এমন কাজে, হয়তো বা বেশি শোকে মাথা ঘুরে পড়ে যাবেন। কিন্তু এমন কিছুই হলো না। সবাইকে অবাক করে দিয়ে মেহবুবা বেগম বাড়ির কাজের মেয়ে ফুলিকে বরণডালা আনতে বললেন। ফুলি কিছুক্ষণ পর বরণডালা আনলে মেহবুবা বেগম আরিয়া আর রেদওয়ানকে বরণ করে ঘরে ঢুকালো। রাবেয়া বেগম অবাক হয়ে বললেন, আপা, কথাই শুনেছি অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। তোমারও তাই হলো নাকি গো? বেশি শোকে মাথা খারাপ হয়ে গেছে গো আপার? চুপ কর তুই, আমার মাথা ঠিকই আছে। যাক বাবা, আমার আর ওকে বিয়ের জন্য চাপ দিতে হবে না। বড়টাকে তো এখনো বিয়ে করাতে পারলাম না। আরে বাবা, ছেলে বড় হয়েছে, নিজে থেকে বিয়ে করে এনেছে, রাগ কেন করব? ঠিকই করেছে। আনোয়ার শেখ ও বেশ খুশি। যার দেখা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, শেষমেশ সে কিনা তারই ছেলের বউ। এত আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তিনি মাহিন শেখের মেয়ে। শ্রাবন্তীকে বললেন, যা তোমা, তোর ভাবিকে ওর রুমে নিয়ে যা, আর তোমরা সবাই অনুষ্ঠানের আয়োজন করো। বিয়ে করেছে আমার ছেলে, বিয়েটা না হয় জাঁকজমক করে করতে পারিনি, রিসিপশনটা তো করতে হবে নাকি? আনোয়ার শেখ চলে গেলেন সবাইকে জানাতে। এখন তো সবাইকে গর্ব করে জানাতে হবে বিজনেস ওম্যান আরিয়া মেহেরিন কিনা তার ছোট ছেলের বউ। এটা কি কম বড় কথা? শ্রাবন্তী এসে আরিয়ার হাত ধরল। চলো ভাবি, তোমাকে রুমে নিয়ে যায়। আরিয়া কোনো কথা বলল না, চুপচাপ শ্রাবন্তীর সাথে উপরে উঠে গেল। মেহবুবা বেগম রেদওয়ানের কাছে গিয়ে বললেন, হ্যাঁ রে, গেছিলি অফিসের কাজে, আর ফিরলি বউ নিয়ে? কি হয়েছিল বল শুনি। রেদওয়ান শান্ত দৃষ্টিতে চাইল তার মায়ের দিকে। ভাবখানা এমন, কাজ তোমার জন্যই আমার এই অবস্থা। আর তুমি এসেছো বিয়ে কিভাবে হলো তাই জানতে। তোমার কথা শুনে না গেলে আমাকে বিয়েও করতে হতো না, আর এত হেনস্থাও হতে হতো না। বিয়ে কিভাবে হলো শুনবে? ঝড় বৃষ্টির রাতে গ্রামের পথ ধরে হাঁটছিলাম, তো গ্রামে ওই যে ভূত পেতনিগুলো থাকে না, ওরা ভর করেছিল আমাদের উপর। ওরাই বিয়েটা করিয়েছে আমাদের দিয়ে। মেহবুবা বেগম গালে হাত দিয়ে বললেন, সত্যি বলছিস? যাক বাবা, এতদিনে শুনে আসছি ওরা শুধু মানুষের ক্ষতিই করে। আজকে আমার ধারণা বদলে গেল। এমনিতে না হোক ওদের দৌলতে তো তোর বিয়েটা হয়ে গেল। ওদের নিয়ে কত খারাপ কথা বলেছি, ক্ষমা করো তোমরা। আর আমার ছেলের বিয়েটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। রিসিপশনে এসো কিন্তু, উপরের দিকে চেয়ে বললেন মেহবুবা বেগম। রেদওয়ান রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেলেন। মেহবুবা বেগম মুচকি হেসে উঠলেন, আপা, তুমি সত্যিই ওদের বিয়ে মেনে নিয়েছো? হ্যাঁ, মেনে না নেওয়ার কি আছে? ভুল তো কিছু করেনি। তুই এখন ওসব ছাড়, লোকজন ডেকে ওদের বসার ঘর সাজানোর ব্যবস্থা কর।
সরি, লোকজন ডেকে ওদের বাসর ঘর সাজানোর ব্যবস্থা কর। মেহবুবা বেগম চলে গেলেন নিজের কাজে। রেবেকা রাবেয়া বেগম সেখানেই গালে হাত দিয়ে বসে পড়লেন। শ্রাবন্তী আরিয়াকে উপরে রেখে নিচে এসে মাকে ওভাবে বসে থাকতে দেখে বলল, কি হলো মা, এভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন? তোর বড় বাবা আর বড় মায়ের কাণ্ড দেখে। কেন, ওরা আবার কি করলো? রেদওয়ান বিয়ে করে নিয়ে এলো আর ওরা এটা নিয়ে কোনো প্রতিক্রিয়াই দেখালো না। বিষয়টা কেমন সন্দেহের না? কেন, এখানে সন্দেহের কি হলো? আর ভাবি কত সুন্দর বলো তো, যেমন সুন্দরী তেমন গুণবতী। তা এমন বউ পেলে কে না মেনে নেয়? এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। আচ্ছা শোন, তোর কোনো বন্ধু আছে না যে এসব সাজানোর কাজ করে? মিতু, ফ্লোরাল ডিজাইনার। হ্যাঁ হ্যাঁ, ওকে ডাক। আজকের বাসর ঘর আর কালকের অনুষ্ঠানে সাজানোর অর্ডারটা ওকেই দে। চেনা জানা মানুষ থাকতে অন্যকে কেন বলবো? আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করে দিচ্ছি। রাবেয়া বেগম চলে গেলেন রান্নাঘরে। শ্রাবন্তী ফোন বার করে কল দিল মিতুকে। হ্যালো। হ্যাঁ বল। তোর জন্য একটা কাজ আছে। কি কাজ বল? আমার ভাইয়ার বিয়ে হয়েছে তো, আজকে সন্ধ্যায় একটা ছোটোখাটো ফাংশন আছে, রাতে বাসর আর কালকে রিসেপশন। সাজানোর অর্ডারটা তোকে দিতে বলল মা। কি বলিস, রেদন ভাইয়া বিয়ে করেছে? কাকে? নাম বললে চিনতে পারবি, আরিয়া মেহরিন। কি সত্যি? বিজনেসওম্যান আরিয়া মেহেরিন? হ্যাঁ, উনি এখন আমার ভাবি। আচ্ছা ওসব ছাড়, কখন আসবি সেটা বল। আমি তো এখন শহরের বাইরে আছি, তবে তুই চিন্তা করিস না, আমি লোক পাঠাচ্ছি। ঠিক আছে, দ্রুত পাঠা। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি ওদের ফোন করে যেতে বলছি। বাসা থেকে ফোন পেয়ে ইয়াসির আর ফাহিম দ্রুত বাসায় চলে এলো। ফাহিম তো রীতিমতো দৌড়ে এসেছে। সে এসে সোফায় বসতে না বসতেই বাইরে থেকে ইয়াসিরের গাড়ির হর্ন ভেসে এলো। ইয়াসির ভিতরে ঢুকে ওর পাশে বসে পড়ল। তোমাকেও ফোন দিয়েছিল? হ্যাঁ, মায়ের ফোন পেয়েই তো ছুটে এলাম। কিন্তু বড় মা কোথায়? এই তো তুমি। কি হয়েছে খুলে বলো তো। ফোনে তখন কি বললেছ কিছুই বুঝতে পারিনি। রেদওয়ান ভাইয়া কি করেছে? বলতে বলতে মেহবুবা বেগমের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেতে লাগলো ফাহিম। বিয়ে করেছে? মেহবুবা বেগমের কথা শুনে ফাহিমের মুখ থেকে পানিটুকু বেরিয়ে ইয়াসিরের গায়ে পড়ল। কাশতে লাগলো ফাহিম। ইয়াসিরও অবাক হয়ে চেয়ে রইল মেহবুবা বেগমের দিকে। মেহবুবা বেগমের মুখে মুচকি মুচকি হাসি, যেন সে ওদের এই এক্সপ্রেশন দেখার জন্যই অপেক্ষা করছিল। কি কি বলছো তুমি এসব? ভাইয়া বিয়ে করবে? করেছে? কাকে, কবে, কোথায়? ফাহিম বলল। শান্ত হ, একবারে এত প্রশ্ন করবি? দম নে একটু। আরে ওসব ছাড়ো, ভাইয়া কোথায় আর কাকে বিয়ে করেছে? আরিয়া মেহেরিন। এবার আর এক দফা অবাক হলো দুজন। রাবেয়া বেগম এসে বসতে বসতে বললেন, কি ঝটকা লাগলো? আমাদেরও লেগেছিল যখন ওদের একসাথে দেখেছিলাম। তুই থাম ছোট, আর এত অবাক হওয়ারই বা কি আছে? বড় হয়েছে ছেলে, বিয়ে করতেই পারে। আরে তোমরা থামো। কোথায় সে যাকে বিয়ে করেছে? মানে আমাদের ভাবি। ওর ঘরে সন্ধ্যায় ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। নতুন বউয়ের মুখ দেখার অনুষ্ঠান। একটু পর সাজানোর লোক ও চলে আসবে। দুজনে ঝটপট কাজে লেগে পড়। তোদের কিন্তু এখন অনেক কাজ। মেহবুবা বেগম রাবেয়া বেগমকে নিয়ে আবার রান্নাঘরে ঢুকে গেলেন। ফাহিম আর ইয়াসির একে অন্যের মুখের দিকে চেয়ে বসে রইল। হ্যালো। হ্যাঁ মায়েরা, একটা অর্ডার আছে। লোকেশন বলুন ম্যাম। লোকেশন কাছেই, শেখ বাড়ি। ওনার ছেলের বিয়ে হয়েছে আজকে সন্ধ্যায়, একটা ফাংশন, বাসর আর কালকে রিসেপশন। তোমরা হ্যান্ডেল করতে পারবে তো? হ্যাঁ ম্যাম। কেন পারবো না? লোকেশনটা দিন। আচ্ছা নোট করো, 11/2 ফুল রোড, শেখবাড়ি। বিজনেসম্যান
আনোয়ার শেখ। মিতু ফোন রেখে দিল। শেখ বাড়ি আনোয়ার শেখ। আবার কি তবে তোমার মুখোমুখি হতে হবে? সেই অতীত আমি আমার জীবনে আবার ফিরে এলো? রেদওয়ান বাইরে থেকে উঁকি দিয়ে দেখলো আরিয়ার সাথে কে আছে। রেদওয়ান বাইরে থেকে উঁকি দিয়ে দেখলো আরিয়া রুমে নেই। ও রুমে ঢুকে দরজা ভেজিয়ে ড্রেস চেঞ্জ করতে লাগলো। শার্টটা খুলে আলমারি থেকে নতুন শার্ট বের করলো। এদিকে আরিয়া তখন ছিল ওয়াশরুমে। সে দরজা খুলে বাইরে বের হতেই রেদওয়ানকে ওই অবস্থায় দেখতে পেল। পরপর রেদওয়ান ও পেছনে ফিরতে আরিয়াকে দেখতে পেল। আরিয়া কোনো চেঁচামেচি করলো না। সে চেয়ে আছে রেদওয়ানের দিকে। রেদওয়ান বুঝতে পারল না আরিয়া কেন তাকে এভাবে দেখছে। ওই কাটা দাগটা আপনার বুকে, ওই কাটা দাগটা কিসের? আরিয়ার প্রশ্ন শুনে রেদওয়ান তৎক্ষণিৎ বিছানার ওপর থেকে টাওয়ালটা নিয়ে গায়ে জড়িয়ে নিল। আপনার তো নজর ভালো না। ছিছি, একটা অবলা পুরুষকে এই অবস্থায় দেখে ফ্যালফ্যাল করে চেয়ে আছেন, লজ্জা শরম নাই? রেদওয়ান কথা ঘুরিয়ে দিল। আরিয়া রেগে বলে উঠল, আমার যথেষ্ট লজ্জা শরম আছে, অন্তত আপনার থেকে বেশি। এভাবে এখানে চেঞ্জ করছেন, আবার বলছেন আমার লজ্জা শরম নেই। আমি কি আর বুঝতে পেরেছিলাম আপনি যে এখানে লুকিয়ে আছেন আর লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছেন? সিরিয়াসলি আমি লুকিয়েছিলাম আপনাকে দেখার জন্য? তা নয় তো কি, চোখের সামনে এমন হ্যান্ডসাম ছেলে দেখলে কোন মেয়ের ঠিক থাকে? বুঝি বুঝি, সব বুঝি। ওহ রিয়েলি? স্বপ্ন দেখা বাদ দিন। আপনার চেয়ে তো হিরো আলম বেশি সুন্দর। আসছে হ্যান্ডসাম ছেলে। রেদওয়ানকে ব্যঙ্গ করে। আপনার কপালে হিরো আলমই জুটবে। জোটার আর সুযোগ দিলেন কোথায়? তার আগে তো নিজেই ঘাড়ে চেপে বসে গেলেন। আমি শখ করে ঘাড়ে চাপিনি, উল্টে ওরা আপনাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কে জানে শুনে আপনার মতো এক ঝগড়ুটে আর ইগোয়েস্টিক মেয়েকে বিয়ে করবে? আমি ইগোয়েস্টিক? আমি ঝগড়ুটে? তা নয় তো কি। মিস্টার রিদওয়ান, মুখ সামলে কথা বলুন। মিস আরিয়া, আপনিও ঝগড়াটা একটু কম করুন। আফটার অল আমি কিন্তু আপনার হাজব্যান্ড এখন। হাজব্যান্ড মাই ফুট। এখান থেকে জানতো, আমার ঘর থেকে আমাকেই বলছে বেরিয়ে যেতে। আপনার তো সাহস কম না? জি, আমার সাহস বরাবরই একটু বেশি। এখন এখান থেকে না গেলে দেখিয়ে দেব আমি আর কি কি করতে পারি। রেদন বেরিয়ে যেতে রবি রুমে ঢুকলো। ম্যাম, সন্ধ্যায় অনুষ্ঠানের জন্য আমি পার্লারের লোকদের জানিয়ে দিয়েছি, ওরা একটু পরেই চলে আসবে আপনাকে সাজানোর জন্য। ভালো করেছো। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করব? করো। ম্যাম, আপনি কি এই বিয়েটা মেনে নিয়েছেন? মানে আপনার হাবভাব দেখে আমার কেমন সন্দেহ হচ্ছে। এতটা শান্ত কিভাবে আছেন আপনি? আরিয়া হাসলো। ধরো একটা জিনিস তুমি অনেক দিন ধরেই চাচ্ছ কিন্তু পাচ্ছ না, একদিন হুট করেই সে জিনিসটা পেয়ে গেলে, একদম আকস্মিকভাবেই, তাহলে তোমার প্রতিক্রিয়া কেমন হবে? স্বাভাবিক। আমি ভীষণই খুশি হব। আরিয়া মুচকি হাসলো। রবি অবাক হয়ে বলল, তার মানে আপনিও কি এটাই চাচ্ছিলেন? আরিয়া হো হো করে হেসে উঠল। রবিকে বলল, মার্কেটে যাও, সব থেকে সুন্দর শাড়িটা নিয়ে এসো। বিজনেস ওম্যান আরিয়া মেহরিনের বিয়ের অনুষ্ঠান বলে কথা, আমাকে যেন সব থেকে সুন্দর লাগে আজ। রবি বেরিয়ে গেল। আরিয়া ফোনটা বার করে একটা নাম্বার ডায়াল করলো। আসল লড়াই এবার শুরু। যারা আমার থেকে আমার সব কিছুকে কেড়ে নিয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না। এক এক করে শাস্তি দেব, টেনে হিচড়ে নিচে নামাবো। তবে
তোমাকেও আমার সাথে চাই। যেভাবে এতদিন আমাকে সাহায্য করেছো, তোমাকে ছাড়া আমার বেঁচে থাকাটাও মুশকিল ছিল। তোমার কাছে কৃতজ্ঞতার শেষ নেই আমার। এবার ব্যাস, বাকি লড়াইতেও এভাবেই আমার পাশে থেকো। দুপুরের পর পরে মিতুর সব থেকে লোক চলে এলো। 5 জন মেয়ে, তারাই সব সাজাবে। মেহবুবা বেগম ওদের ভেতরে এনে সব দেখিয়ে দিলেন কোথায় কিভাবে সাজাতে হবে। মেয়েগুলো কাজে লেগে পড়লো। মেহবুবা বেগম চলে গেলেন উপরে। ফাহিমকে ডেকে বললেন, কি করছিস এখনো? রুমে বসে আছিস হাত গুটিয়ে? ওদিকে কত কাজ পড়ে আছে। কি করতে হবে তুমি শুধু একবার বলো বড় মা। ওইদিকে দেখ, ঘর সাজানোর মেয়েগুলো চলে এসেছে। তুই গিয়ে ওদিকটা দেখ, ওরা তো আর কিছু চেনে না এখানে। নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ করিয়ে নিবি, কিন্তু দেখবি ফাঁকিবাজি যেন না করতে পারে। আচ্ছা, আমি দেখছি ওদিকটা। ফাহিমকে ওদিকে পাঠিয়ে মেহবুবা বেগম অন্যদিকে চলে গেলেন। ফাহিম নিচে গেল। তারা তখন সাথে আনা ফুলগুলো বার করে গুছিয়ে রাখছিল। ফাহিম নিচে নামতে গিয়ে ফুলের ঝুড়িতে ধাক্কা খেয়ে নিচে পড়তে গেলেই কেউ তাকে ধরে সামলে নেয়। ফাহিম চাইল তার দিকে। মাথায় ক্যাপ, মুখে মাস্ক পরা একটা মেয়ে। সবার মধ্যে শুধু এই মেয়েটাই মাস্ক পরে আছে। কিন্তু ফাহিমের চোখ দিয়ে আটকালো মেয়েটার কাজল কালো চোখ জোড়ার দিকে। এই চোখ, তার মনে হলো এই চোখজোড়া তার বহুদিনের চেনা। ফাহিম শুধু পলকহীন চোখে সেদিকে চেয়ে রইল। মেয়েটা বুঝতে পেরে তড়িঘড়ি করে ফাহিমকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে ক্যাবটাও আরো নিজে দিকে নামিয়ে দিল, যেন সে নিজেকে লুকানোর চেষ্টা করছে। ফাহিম সোজা হয়ে দাঁড়িয়ে সামনে দাঁড়ানো একটা মেয়েকে উদ্দেশ্য করে বলল, আমি আপনাদের দেখিয়ে দেব কোথায় কতটুক সাজাতে হবে। আর আপনারা তো এ বাড়ির কিছু চেনেনও না, আমি বলে দেব সব। মেয়েগুলো মাথা নেড়ে বলল, জি স্যার, ঠিক আছে। এখন ফুলগুলো গুছিয়ে ফেলুন আর নিচের ড্রয়িং রুমটা আগে সাজানো শুরু করুন। ফাহিমের কথা শুনে মেয়েগুলো কাজে লেগে পড়ল, কিন্তু ফাহিমের দৃষ্টি সেই মাস্ক পরা মেয়েটার দিকেই নিবদ্ধ। সে সামনে আর চোখে তাকিয়েই দেখছে। কেন সে এভাবে তার দিকে চেয়ে আছে? কেন তাকে এত চেনা লাগছে তার? কেন না চাইতেও তার চোখ দুটো সেদিকেই আটকে যাচ্ছে? জানে না ফাহিম, এসবের কোনো উত্তর নেই তার কাছে। তৃষা, সিনথিয়া, মারিয়া আর সাদিক তৃষার রুমে বসে আছে। সাইমকে রেলওয়ে স্টেশনের পাশে মৃতপ্রায় অবস্থায় পাওয়া গেছে। সে এখন হসপিটালে ভর্তি। ওরা কাল থেকে ওর কাছেই ছিল। সাইম এখন কোমায়। কবে ফিরবে কোমা থেকে এর কোনো নিশ্চয়তা ডাক্তাররা দিতে পারছে না। সাইমের ওই অবস্থা দেখে তৃষার ঘুম হারাম হয়ে গেছে। চোখ বন্ধ করলে যেন সাইমের ছবি ভেসে উঠছে, আর সাথে তাকে দেওয়া হুমকি। কে করছে এসব? কেন করছে? তৃষা কোনো উত্তর খুঁজে পায় না। সেদিনের পর থেকে তৃষার কাছে ওই নাম্বার থেকে আর কোনো কল বা মেসেজ আসেনি। আচ্ছা, সাইমের সাথে এমনটা কে করলো বলো তো? কে ওর এই অবস্থা করলো? ডাক্তাররা তো বলছে ও আদৌ বাঁচবে কিনা তার ঠিক নেই। এতটা রাগ কার উপর? এতটা রাগ কার ওর উপর? মারিয়া চিন্তিত মুখে বলল, সেটা জানলে তো আর এখানে বসে বসে ভাবতে হতো না। মাঝে মাঝে এক একটা গাধার মতো প্রশ্ন করিস তুই। ওর কোথায় কার সাথে শত্রুতা আছে তা কি আমাদের সাথে বলেছে? সিনথিয়া, তাও ঠিক। প্রতাপ চৌধুরী ওদের কথার মাঝে হাসি মুখে এসে বলল, এই যে তোরা এখানে বসে এখনো গল্প করছিস, যা সব রেডি হয়ে নে। সবাই অবাক হয়ে চাইল প্রতাপ চৌধুরীর দিকে। সাদিক বলল, রেডি হয়ে নিব? কিন্তু কেন? কোথায় যাব আমরা? আরে, আনোয়ার শেখ আছে না, আমার বন্ধু। আরে তোদের প্রফেসর ইয়াসির আবরার ফাহাদ, ওনার বাবা।
ওনার ছেলের তো বিয়ে হয়েছে, আজকে সন্ধ্যায় নতুন বউয়ের মুখ দেখার অনুষ্ঠান আছে, সবাই ঝটপট রেডি হয়ে নে। বিয়ে হয়েছে, কিন্তু কবে? আর ইয়াসির স্যারের বিয়ে হলে আমরা জানবো না? সিনথিয়া বলল। বিয়ে কালকেই হয়েছে। আর ইয়াসির স্যারের নয়, বিয়ে হয়েছে ওনার ছোট ভাই আনোয়ার শেখের ছোট ছেলে রেদওয়ান তাহসিনের। তার কার সাথে বিয়ে হয়েছে জানিস? কার সাথে? বিজনেস উইম্যান আরিয়া মেহরিনের সাথে। নে নে, তোরা ঝটপট রেডি হয়ে নে, সন্ধ্যায় যেতে হবে। তৃষা ধপ করে বসে পড়ল। সে যেন মানতেই পারছে না এই কথা। কেন সবসময় তারই পছন্দের মানুষকে কেউ না কেউ এসে ছিনিয়ে নেয়। হাতে ধরে রাখা ফোনটাকে ছুঁড়ে ফেলে দিল সোফার উপর। রেদওয়ান আরিয়ার বাসর। সন্ধ্যায় আরিয়া আজ ধূসর রঙের একটা শাড়ি পরেছে, রেদওয়ান পরেছে কালো রঙের পাঞ্জাবি। দুজন পাশাপাশি চেয়ারে বসে আছে। প্রেস মিডিয়া ও ততক্ষণে হাজির। বড় বড় বিজনেসম্যান রাও এসেছে পরিবার নিয়ে। আনোয়ার শেখ আর মাহিন শেখ তাদের সাথে কথা বলছে। আনোয়ার শেখের মুখ থেকে হাসি যেন সরছেই না। বেশ গর্ব করেই তিনি ছেলের বিয়ের কথা ফলাও করে বেড়াচ্ছেন। সাজানোর মেয়েগুলো কাজ শেষ করে বেরিয়ে গেল, সবাই আগে আগে চলে গেছে। মায়রার কাজ শেষ করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তার বেশ তার বের হতেই বাকিরা বেরিয়ে গেছে। মায়রা দরজার কাছে যেতেই ফাহিম পেছন থেকে ডাকলো তাকে। ফাহিমের গলা পেয়েও মায়রা শুনেও না শোনার ভান করে সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়ালো। ফাহিম দৌড়ে মায়রার সামনে গিয়ে তার পথ আটকে দাঁড়ালো। আপনাকে সেই তখন থেকে ডাকছি, আপনি কি কানে কম শোনেন? মায়রা মাথা নিচু করে রাখলো। ফাহিম আবার বলল, কি হলো? কথা বলছেন না কেন আপনি? আসার পর থেকে দেখছি কথা বলছেন না, মুখের মাস্কটাও খোলেননি। কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু মাথা নেড়ে জবাব দিচ্ছেন। আপনার কলিগদেরকে জিজ্ঞেস করে তো জানলাম আপনি কথা বলতে পারেন, তবে আজকে এমন চুপ করে ছিলেন কেন পুরোটা সময়? নিজেকেও কেমন লুকিয়ে লুকিয়ে রাখছেন কেন বলুন তো? কোনো গুরুতর অন্যায় করেছেন নাকি তাই পালিয়ে বেড়াচ্ছেন? মায়েরা মুখ তুলে ফাহিমের দিকে চাইল। বেশ কিছুক্ষণ একদৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকার পর নিজের কাঁধে রাখা ব্যাগ থেকে ফোনটা বের করে কিছু টাইপ করলো। তারপর সেটা ফাহিমের মুখের কাছে ধরলো। ফাহিম জোরে জোরে পড়তে লাগলো। আমার ঠান্ডা লেগেছে, এজন্য কথা বলতে পারছি না। টনসিল বেড়েছে, সেফটির জন্য মাস্ক পরে আছি। ওহো, এবার বুঝতে পারলাম। আচ্ছা, আই এম সরি, আমি বুঝতে পারিনি, এজন্য ওভাবে বলে ফেলেছি। কিছু মনে করেননি তো? মেয়েটা ডানে বামে মাথা নাড়িয়ে না বোঝালো। ফাহিম মুচকি হেসে বলল, যাক, অনেক ধন্যবাদ আমার উপর রাগ না করার জন্য। মেয়েটা আবার ফোনে কিছু টাইপ করে ফাহিমকে দিল। আমার যাওয়ার সময় হয়ে এসেছে, এবার আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, যান, আর আটকাবো না। মেয়েটা মাথা দুলিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই ফাহিম আবার তাকে পিছু ডাকলো। আচ্ছা, আপনি কখনো চিটাগাং গিয়েছিলেন? ফাহিমের প্রশ্ন মায়রার পা জোড়া এখানেই থেমে গেল। সে ইশারায় বলল, না তো। কেন জিজ্ঞেস করছেন? না, এমনি। মায়রা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেল। ফাহিম তার যাওয়ার পানেই চেয়ে রইল। কি জানি কেন তার মন বলছে মেয়েটা কিছু লুকানোর চেষ্টা করছে, কিন্তু ফাহিম এখন কি করবে? কিভাবে বুঝবে তার মনের খটকাটা কি নেহাতি অযাচিত, নাকি সত্যি সে যা ভাবছে সেটাই? রেদওয়ান আর আরিয়া পাশাপাশি হেঁটে আসছে। বাড়ির সবাই আর অতিথিরা তাদের দিকে চেয়ে আছে। দুজন
একসাথে আসছে। দু চারজন মিডিয়ার লোকও আছে, তারা ছবি তোলা শুরু করে দিয়েছে। ইয়াসির ফোন টিপছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। পাশ থেকে ফাহিম বলে উঠল, ভাইয়া দেখো ভাবি আর রেদওয়ান ভাইয়াকে কেমন মানিয়েছে, মনে হচ্ছে যেন মেড ফর ইচ আদার। হাই, কারো যেন নজর না লাগে। ইয়াসির ফাহিমের কথা শুনে সামনের দিকে চাইলো, কি যে হলো তার। হাত ফসকে ফোনটা পড়ে গেল মাটিতে। মুখে বলে উঠল, স্নিগ্ধা। ফাহিম শুনতে পেল, কি বলছো তুমি? স্নিগ্ধাকে? আমাদের ভাবির নাম তো আরিয়া। হু হু। ইয়াসির সেদিকে চেয়েই রইল। আরিয়া আর রেদওয়ান তার সামনে দিয়ে হেঁটে গিয়ে চেয়ারে বসে পড়ল। ইয়াসির দেখছে আরিয়াকে। কেন তাকে দেখে প্রথমে ওই নামটাই মুখ থেকে বের হলো। ইয়াসির যেন হিসাব মেলাতে পারছে না। পরপরই সে নিজের মনকে বলে উঠল, ইয়াসির কি ভাবছিস তুই এসব? কোথায় স্নিগ্ধা আর কোথায় আরিয়া? দুজনের মধ্যে আকাশ তফাল পার্থক্য। আর স্নিগ্ধা এখানে কিভাবে আসবে? স্নিগ্ধা তো সেদিন রাতে। না না, এসব আজে বাজে ভাবনা বাদ দে। ইয়াসির ইয়াসির ফোনটা তুলে নিল। বিড়বিড় করে নিজেই নিজেকে বকতে বকতে অন্যদিকে চলে গেল। প্রতাপ চৌধুরী এলেন তৃষা আর ওর বন্ধুদের নিয়ে। আনোয়ার শেখ সেদিকে হাসি মুখে এগিয়ে গেলেন। কি ব্যাপার, আসতে এত দেরি হলো কেন? আর বলো না, এদেরকে নিয়ে বের হতে দেরি হয়ে গেল। আচ্ছা, তুমি এসো আমার সাথে, আর তোমরা ওদিকে যাও, আমার নতুন বৌমাকে দেখে এসো। নতুন বৌমা কথাটা যেন তৃষার জ্বলতে থাকা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। সে প্রতাপ চৌধুরীর হাত থেকে গিফটটা নিয়ে এগিয়ে গেল সেদিকে। বেশ অনেকক্ষণ এক জায়গায় বসে থেকে থেকে পিছনে ব্যথা শুরু হলো আরিয়ার। সে বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। রেদওয়ান খেয়াল করলো সেটা। সে আরিয়ার কানে কানে ফিসফিস করে বলল, একটুতে এমন বিরক্ত হলে হবে? বলে মুচকি হাসল রেদওয়ান। আরিয়া ওর দিকে চোখ বড় করে চাইতেই রেদওয়ান অন্যদিকে ফিরল। কিছুক্ষণ পর মেহবুবা বেগম এসে বললেন, মা তুমি এসো তো আমার সাথে। কোথায়? এসো আমার সাথে, ওদিকে কাজ আছে। আরিয়া না চাইতেও উঠে মেহবুবা বেগমের সাথে গেল। মেহবুবা বেগম যেতেই ফাহিম মুচকি মুচকি হাসতে হাসতে রেদওয়ানের কাছে এলো। তার পাশের চেয়ারে বসে বলল, কি ব্যাপার ভাইয়া, বিয়ে করতে না করতেই বউয়ের জন্য এত চিন্তা? ইয়াসির ও এলো সেখানে। ফাহিমের কথা শুনে বলল, কেন, কি হলো হঠাৎ? আরে ভাইয়া, এসো এসো বসো। কি হয়েছে জানো? ভাবি এখানে অনেকক্ষণ ধরে বসে থেকে থেকে অস্বস্তি হচ্ছিল, ব্যাক পেইন শুরু হয়েছিল। তো ভাইয়া কি করছে জানো? কি? আমাকে মেসেজ দিয়ে বলল বড় মাকে বলতে, যাতে বড় মা এসে ভাবিকে এখান থেকে নিয়ে যায় আর ভাবি রেস্ট করতে পারে। বলেই হেসে উঠল ফাহিম। ইয়াসিরও হাসতে হাসতে রেদওয়ানকে বলল, কি ব্যাপার? বিয়ে হতে না হতেই এত ভালোবাসা? এই তোদের না জোর করে বিয়ে দেওয়া হয়েছে? কেউ নাকি কাউকে বিয়ে করতেই চাইছিলি না? আমি তো শুনলাম সব। আর এখন এত ভালোবাসা? লুকিয়ে লুকিয়ে আর কি কি করছো শুনি? আরে ভাইয়া, তুমি এই বাদরটার কথা শুনো না তো। আমি তো শুধু এমনিই এমনি। ইয়াসির আর ফাহিম দুজনে রেদওয়ানকে নিয়ে মজা করতে লাগলো। তখনই তৃষা তার বন্ধুদের নিয়ে সেখানে এলো। তৃষাকে দেখে ইয়াসির বলে উঠল, আরে তোমরা এখানে? তৃষা কিছু না বলে রেদওয়ানের দিকে তাকালো। রেদওয়ান ফোন টিপছে। মনে মনে বলে উঠল সে, বরাবরই আমি আমার পছন্দের জিনিসটাকে সহজে না পেলে ছিনিয়ে নিয়েছি, শুধু ইয়াসিরকে ছিনিয়ে নিতে পারিনি। তবে যেখানে তুমি আছো সেখানে তাকে চাওয়ার ও কোনো মানে হয় না। তোমার কাছে সে কিছুই না। তুমি বিয়ে তো করেছো অন্য কাউকে, তবে তুমি হবে আমার। আমি তোমাকে নিজের করেই ছাড়বো, দেখে নিও তুমি। তৃষা গিফটের প্যাকেটটা রেদওয়ানের সামনে ধরে বলল, এটা আপনার জন্য। রেদওয়ান একবার উপরের দিকে চেয়ে গিফটটা নিয়ে মুচকি হেসে থ্যাংক ইউ বলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল।
তৃষা যেন এসব সহ্য হলো না। সে চেয়েছিল রেদওয়ানের নজরে আসতে, তাকে নিজের দিকে আকৃষ্ট করতে। সে রেগে ওখান থেকে চলে গেল। রেদওয়ানের ফোন বেজে উঠল। সে ইয়াসির আর ফাহিমকে ওখানে রেখে উঠে ফাঁকা জায়গায় চলে গেল। ফোনটা রিসিভ করে কানে ধরল। গম্ভীর হয়ে উঠেছে তার মুখ। অপর পাশ থেকে কেউ কিছু বলল, যাই হয়ে যাক খেয়াল রেখো এই খবর যেন বাইরে না আসে, কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়, আর সব আইডেন্টিটি মুছে দাও সব জায়গা থেকে। হ্যাঁ, ওখানে যত ডিটেলস আছে সব চেঞ্জ করে দাও। এই নামে যে কেউ কখনো ছিল তার চিহ্নটুকু যেন না থাকে। রাত 12টা। আরিয়া বসে আছে রুমে। রুমটা বেশ সুন্দর করেই সাজানো হয়েছে, সব তারই পছন্দের ফুল দিয়ে। কিন্তু ভারী ভারী ড্রেস গুলো পরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেল সে। আরিয়া উঠে একটা হালকা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। রেদওয়ান রুমে ঢুকে কাউকে পেল না। সে ক্লান্ত শরীর নিয়ে বেডের উপর বসে পড়ল। বালিশের পাশে রাখা আরিয়ার ফোনটা বেজে উঠল। রেদওয়ান এদিক ওদিক চেয়ে আরিয়াকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন আরিয়া এলো না, তখন রেদওয়ান উঠে আরিয়ার ফোনটা হাতে নিল। কিছুক্ষণ ইতস্তত করে ফোনটা রিসিভ করলো। ফোনটা কানের কাছে ধরতে ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। ম্যাম, ছেলেটা এখনো বেঁচে আছে, তবে ডাক্তাররা বলছে তার রিকভারি করার চান্স অনেক কম। হ্যালো ম্যাম, শুনছেন? রেদওয়ান কিছু বলার জন্য মুখ খুলতে আরিয়া এসে ওর হাত থেকে খপ করে ফোনটা কেড়ে নিয়ে কল কেটে দিল। রাগে কটমট করতে করতে বলল, এটা কি ধরনের অসভ্যতা মিস্টার? এভাবে কাউকে না জানিয়ে তার ফোনে হাত দেওয়াটা একটা ভীষণ বাজে কাজ। দেখুন, আমি ইচ্ছা করে আপনার ফোনে হাত দেইনি। ফোনটা অনেকক্ষণ ধরেই বেজে যাচ্ছিল। আপনি আসছিলেন না, এজন্য এজন্য আপনি আমার ফোনে হাত দিবেন? ফোন রিসিভ করে নিজেই কথা বলা শুরু করে দিবেন? আরে আমি কথা বললাম কোথায়? কথা বলার সুযোগই তো দিলেন না। অপর পাশের লোকটা বলল, আর আমি শুধু শুনেই গেলাম। কিছু বলার আগেই তো আপনি ফোনটা কেড়ে নিলেন। আরিয়া রাগী চোখে রেদওয়ানের দিকে তেড়ে আসতেই মেঝেতে স্লিপ করে হুমড়ি খেয়ে পড়ল রেদওয়ানের উপর। রেদওয়ান ও টাল সামলাতে না পেরে আরিয়াকে নিয়ে বেডের উপর পড়ে গেল। আরিয়া হতভম্ব হয়ে চেয়ে রইল রেদওয়ানের দিকে। রেদওয়ান মুচকি মুচকি হাসতে হাসতে বলল, বাসরটা এভাবে করার ইচ্ছা ছিল না, তা আমায় আগে বাসরটা এভাবে করার ইচ্ছা ছিল, তা আমায় আগে বলবেন না? আমি তবে প্রস্তুত হয়েই থাকতাম। এই যে পড়ে গিয়ে আমার মাজায় ব্যথা লাগলো, এখন আমি বাসর করব কিভাবে? ফাহিম অস্থির হয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। কালকের পর থেকে সে শান্ত হতে পারছে না। ওই চোখ দুটো তাকে শান্ত হতে দিচ্ছে না। রাতেও ঠিক মতো ঘুমাতে পারেনি সে। যতবারই চোখ বন্ধ করেছে ততবার ওই মেয়েটাকে চোখের সামনে দেখতে পেয়েছে। এত কেন চেনা লাগছে তাকে? ব্যালকনি থেকে বারবার উঁকি দিয়ে দেখছে ফাহিম অপেক্ষা করছে কারো জন্য। কেন এত অস্থির হয়ে উঠছে সে নিজেও জানে না। ভাইয়া, আসবো? পিছন থেকে শ্রাবন্তীর গলার আওয়াজ ভেসে এলো। আয়। শ্রাবন্তী এসে ওর পাশে দাঁড়ালো। এখানে কি করছো? বড় মা ডাকছে তোমায়। কেন, কিছু হয়েছে? হ্যাঁ, ড্রাইভার আঙ্কেলকে বাজারে পাঠিয়েছিল, কিন্তু এখনো আসছে না। ওদিকে রান্নাবান্নার লোকগুলোও চলে এসেছে এক্ষুনি। তোমাকে ওদিকে গিয়ে দেখতে বলল। আচ্ছা তুই যা, আমি পরে আসছি। ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব তোমায়? বলো। তুমি কেমন যেন চেঞ্জ হয়ে গেছো, আগের মতো আর আমার সাথে ঠিক করে কথা বলো না। ফাহিম শ্রাবন্তীর দিকে চাইলো, তাকে দুহাতে আগলে
নিল নিজের কাছে, মাথায় হাত বুলাতে বুলাতে আদুরে গলায় বলল, এই কয়দিন কেমন ব্যস্ত আছি দেখতেই তো পাচ্ছিস, এজন্য ঠিক করে সময় পাচ্ছি না। এর জন্য বুঝি ভাইয়ার উপর অভিমান হয়েছে? শ্রাবন্তী গাল ফুলিয়ে বলল, তা তো হয়েছেই। আচ্ছা বেশ, অভিমান ভাঙানোর জন্য আমায় কি করতে হবে শুনি? যা বলবো তাই করবে তো? হ্যাঁ, তুই বল একবার, পরে বলবো। মনে থাকে যেন তুমি বলেছ যা বলবো তাই করবে। আচ্ছা, মনে থাকবে। তোর কথা আমি কি ভুলতে পারি? শ্রাবন্তী খুশি হয়ে চলে গেল। ফাহিম নিচের দিকে তাকাতেই দেখলো মেয়েগুলো আসছে। আজকেও সে মুখ ঢেকে আছে। ফাহিম তড়িঘড়ি নিচে নামলো। মেহবুবা বেগম ফাহিমকে ওভাবে আসতে দেখে বললেন, কি হলো, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস? কোথাও না তো, এই যে তুমি ডাকলে না আমায়? শ্রাবন্তী বলল, তাই? হ্যাঁ, কিন্তু এত দ্রুত কেন হাঁটছিস? মনে হচ্ছে 1 মিনিটও দেরি হলে তোর ট্রেন মিস হয়ে যাবে। ওসব ছাড়ো তো, কি জন্য ডেকেছো বলো। তুই একটু বাজারের দিকটায় যা তো বাবা, তোর নাফিস চাচাকে পাঠিয়েছি সেই কখন, এখনো আসছে না। ফাহিম কথার ফাঁকে ফাঁকে দরজার দিকে উঁকি দিচ্ছে। আর সেই ঘর সাজানোর মেয়েগুলোর আবার কখন আসবে কে জানে। মেহবুবা বেগমের কথা শেষ হতে না হতেই তারা সদর দরজা ঠেলে ভেতরে ঢুকলো। মেহবুবা বেগম হাসি মুখে বললেন, এই তো চলে এসেছো তোমরা। নাও নাও, ঝটপট কাজে লেগে পড়ো তো। আজ কিন্তু পুরো বাড়ি সাজাতে হবে নতুন করে। আচ্ছা, কিছু খেয়ে এসেছো তো? না হলে আমার সাথে এসো, আগে খেয়ে নাও, তারপর কাজ করবে। কালকে এত সুন্দর করে সাজিয়েছো, সবাই কত প্রশংসা করলো। ওদের মধ্যে যে একটা মেয়ে বলে উঠল, ধন্যবাদ ম্যাম, আমরা খেয়ে এসেছি, আপনি এত ব্যস্ত হবেন না। আর শোনো, আজকের সারা দিন কিন্তু তোমরা এখানেই থাকবে, খাওয়া দাওয়াও এখানে, একেবারে রাতে খেয়ে তারপর ফিরবে। তারা বেশ খুশি হলো, যে যার মতো কাজে লেগে পড়ল। আর ফাহিম সুযোগ খুঁজতে লাগলো, আজ সে দেখেই ছাড়বে তার সন্দেহ সত্যি নাকি নেহাতি অহেতুক ভাবনা। ম্যাম, কাজ হয়ে গেছে। রবির কথা শুনে আরিয়া উঠে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, বেশ, তুমি এবার যাও, আমার বেস্ট ফ্রেন্ড আসবে আজ, তাকে ওয়েলকাম করার ব্যবস্থা করো, কোনো ত্রুটি যেন না হয়। আপনি চিন্তা করবেন না ম্যাম, আমি সব সামলে নেব। রবি বেরিয়ে গেল। আরিয়া হেসে উঠল, বিড়বিড় করে বলল, এ স্মল গিফট ফর ইউ মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড। তৃষা, কোথায় তুই? বাবার ডাক পেয়ে নিচে নেমে এলো তৃষা। প্রতাপ চৌধুরী তার হাতে একটা বক্স দিয়ে বললেন, এই যে তোর নামে পার্সেল এসেছে। কিন্তু কিছু অর্ডার করেছিলি? তৃষা অবাক হয়ে পার্সেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, না তো, আমি তো কিছু অর্ডার করিনি। তাহলে হয়তো তোর জন্য কেউ কিছু পাঠিয়েছে, তুলে নিয়ে যা, খুলে দেখ। তৃষার একটু খটকা লাগলো। সে প্রতাপ চৌধুরীকে বলল, আমি রুমে নিয়ে গিয়ে দেখছি কে কি পাঠিয়েছে। তৃষা বক্সটা নিয়ে ওখান থেকে তড়িঘড়ি করে নিজের ঘরে এসে দরজা আটকে দিল। বেডের উপর বক্সটা রেখে সে এক মনে সেদিকে চেয়ে রইল। কে পাঠালো আর কি আছে এতে? বেশ ভয়ে ভয়ে বক্সটা খুলতে শুরু করলো সে। যা দেখলো তাতে তার ভেতরটা যেন কেঁপে উঠল। ভেতরে একটা অফ হোয়াইট রঙের ড্রেস, যার নিচের দিকটায় এখনো রক্তের দাগ স্পষ্ট। তৃষা শক্ত করে নিজের চুল ধরে ওখানেই বসে পড়ল। বিড়বিড় করতে করতে বলল, এটা এটা তো স্নিগ্ধার জামা। তার মনে স্নিগ্ধা ফিরে এসেছে? ওই এতদিন এসব পাঠাচ্ছিল, কিন্তু তা কিভাবে সম্ভব? তৃষার যেন কোনো হিসাবই মিলছে না। দরজায় কারো পায়ের আওয়াজ পেয়ে সে চমকে উঠল। প্রতাপ চৌধুরী ঢুকলেন ভেতরে। কি রে মা, কে পাঠিয়েছে ওটা? তৃষা, কি হলো তোর? প্রতাপ চৌধুরী তৃষার কাছে গিয়ে ওকে ধরলেন। তৃষা হাত দিয়ে বেডের উপর রাখা বক্সটার দিকে ইঙ্গিত করলো। প্রতাপ চৌধুরী সেটা হাতে তুলে নিয়ে ভালোভাবে
দেখলেন কে পাঠিয়েছে। কোনো মতে তৃষা বলল, জানি না। এর আগে এমন কিছু এসেছিল? তৃষা এবার একে একে সব কিছু খুলে বলল প্রতাপ চৌধুরীকে। প্রতাপ চৌধুরী গম্ভীর মুখে বললেন, তার মানে তোর জন্মদিনের দিন যা ঘটেছিল সেটাও একসাথে জড়িত। বাবা, ও কি সত্যিই ফিরে এসেছে? জানি না। বাবা বাবা, ও কি আমায় মেরে ফেলবে? প্রতাপ চৌধুরী ওর মাথায় হাত রেখে বললেন, চিন্তা করিস না, আমি তো আছি, তুই আমার একমাত্র মেয়ে, তোর কিছু হতে দেব না আমি। প্রতাপ চৌধুরী জড়িয়ে ধরলেন মেয়েকে। মনে মনে ভাবতে লাগলেন, যাই হয়ে যাক, মেয়ের কোনো ক্ষতি তিনি হতে দেবেন না। যেমন করে 3 বছর আগে তাকে বাঁচিয়েছিলেন, তেমন করে আজও তাকে তিনি রক্ষা করবেন। রেদওয়ান আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। পিছন থেকে আরিয়া এসে ওকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিল। এটা কি হলো? কি হলো? কি হলো মানে আপনি দেখতে পাচ্ছেন না আমি রেডি হচ্ছি? তো তো মানে আমাকে এভাবে সরিয়ে দিলেন কেন ধাক্কা দিয়ে? আমি রেডি হব তাই। আমার হয়ে যাওয়ার পর আপনি আসবেন, নইলে অন্য কোনো রুমে যান, সেখানকার মিনর ব্যবহার করুন, এখান থেকে সরুন। সরি মিস্টার, পারবো না। আরে পারবো না মানেটা কি? এমা, আপনি পারবো না মানে জানেন না? বাংলায় তো বললাম। বাংলা বোঝেন না? আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। পারবো না মানে হলো আমি আপনার কথা শুনবো না। ফাজলামো হচ্ছে আমার সাথে? আরিয়া রেদওয়ানের কথা পাত্তা না দিয়ে নিজের মতো রেডি হতে লাগলো। রেদওয়ান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। পরপর একটা মুচকি হাসি দিয়ে আরিয়াকে এক ঝাপটায় নিজের কাছে নিয়ে এলো। আরিয়া রেদওয়ানের এমন কাজে হতভম্ব হয়ে গেল। ছাড়ুন আমায়, পারবো না। আমি কিন্তু চিৎকার করব। করুন, কে বারণ করেছে? মিস্টার রেদওয়ান, আমাকে ছাড়ুন, নয়তো ভালো হবে না বলছি। আপনি কিন্তু চেনেন না আমায়। আচ্ছা তারপর? আরিয়া রেদওয়ানকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। রেদওয়ান আরিয়ার ছটফটানি দেখে মিটমিটিয়ে হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সে নিজে থেকেই তাকে ছেড়ে দিল। আরিয়ার কানে কানে বলল, আমি আপনাকে চিনি কি না চিনি সেটা তো বলতে পারবো না, তবে এটা শিওর আপনি কিন্তু আমায় চেনেন না। আর হ্যাঁ, এই শাড়িটা চেঞ্জ করে বেডের উপর যেটা রাখা আছে সেটা পরুন। আচ্ছা, আর আপনার কেন মনে হয় আপনার কথা আমি শুনবো? আপনি শুনতে বাধ্য। আর এটা আমি না, মা দিয়ে গেছে, বলেছে এই লাল শাড়িটাই যেন বৌমা পরে। এখন আপনি কি করবেন? কথা শুনবেন কি শুনবেন না সেটা আপনি ডিসাইড করুন। আমার আর কি, বলেই ঘর থেকে বেরিয়ে গেল সে। আরিয়া প্রচণ্ড রাগে পাশে রাখা ফুলদানিটা ছুঁড়ে ফেলে দিল। বাইরে থেকে রেদওয়ান বলে উঠল, বা পাশে আর একটা আছে, চাইলে ওটাও ভাঙতে পারেন। এমনিই ওগুলো পুরনো হয়ে গেছে, কিছুদিন পর ফেলেই দিতাম। ভালোই হলো তার আগে আপনি ভেঙে ফেললেন। আরিয়ার মেজাজ যেন আরও বিগড়ে গেল। সে বিড়বিড় করতে করতে শাড়িটা নিয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে। বাইরে দাঁড়িয়ে রেদওয়ান মিটিমিটি হাসতে লাগলো। সন্ধ্যা নাগাদ অনুষ্ঠান শুরু হলো। গেস্টরা আসা শুরু করেছে। রেদওয়ান আর আরিয়া যথারীতি একে একে সবার সাথে আলাপচারিতায় ব্যস্ত। ওদিকে তৃষাদের গাড়িও এসে পৌঁছেছে গেটে। প্রতাপ চৌধুরী ওদের নিয়ে বাইরে বের হলেন। প্রতাপ চৌধুরী ভেতরে ঢুকে গেলেন। তৃষা, সিনথিয়া আর মারিয়া একসাথে হাঁটছে। সাদিক আসেনি, সে সাইমের কাছে হসপিটালে। তৃষা যখন বাড়ির ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই উপর থেকে কেউ তার গায়ে অনেকগুলো বেলি ফুল ফেলে দিল। কে ফেললো অন্ধকারে ঠিক দেখা গেল না। মারিয়া আর সিনথিয়ার বিষয়টা স্বাভাবিক লাগলেও তৃষার যেন বুক শুকিয়ে এলো। বেলি বেলি ফুল তো স্নিগ্ধার পছন্দের ফুল ছিল, তবে কি ও ওর পিছু করতে করতে এখানেও চলে এসেছে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি
তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।